গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব ৮। এই এক সপ্তাহ সবার যেমনই কাটুক, সাবিহার কাছে তা কিছুই না। সে এই এক সপ্তাহ অ্যারেনের পেছনে হাত ধুয়ে পড়েছিল। মাঝে মাঝে তার ভাবতে অবাক লাগে, তার মতো শান্ত একটা মেয়ে কিনা একটা ভিনদেশী পুরুষের পেছনে ছ্যাঁচড়ার মতো পড়ে আছে। কিন্তু এই কথাটা তার ব্রেন বললেও তার মন মানতে নারাজ। সব সময় কেন ছেলেরাই তাদের ভালোবাসার দাবি নিয়ে পেছনে পড়ে থাকবে? কিছু ক্ষেত্রে মেয়েদেরও এগোনো উচিত। আর সেই উদ্দেশ্যেই সে এগিয়ে একদম অ্যারেনের অ্যাপার্টমেন্টের সামনে এসে উপস্থিত হয়েছে। অ্যারেনের বাবা মা অনেক বছর আগেই মারা গেছেন। তখন ওর বয়স ৫ কি ৬। তারপর থেকে তাকে মানুষ করেছেন তার ফুপু, মিস মাইমুনা। অ্যারেনের সমস্ত জীবন যেন এই নারীর ভালোবাসা আর ত্যাগে গাথা। বিয়ে করেননি তিনি, করেননি নিজের কোনো সংসার। যদিও অ্যারেন অনেক জোর করেছে তাকে বিয়ে করতে, তবে তিনি এই শেষ বয়সে এসে বিয়ে করতে নারাজ। এতদিন তারা লন্ডনে থাকলেও এখন ঢাকার এই অ্যাপার্টমেন্টে থাকছেন। আর এই সব তথ্য সাবিহা অ্যারেনের কাছ থেকে অনেক কষ্টে বের করেছে। আর এই নিয়ে সে মহা খুশি। মিস মাইমুনার কথা শুনে তাকে দেখার এক প্রবল ইচ্ছে হচ্ছিল। আজ সেই ইচ্ছে পূরণ করতে এসেছে। কিন্তু একটু ইতস্তত বোধ হচ্ছে ভেতরে যেতে। আচ্ছা, অ্যারেনের ফুপু যদি জিজ্ঞেস করে সে কে, তখন সাবিহা কি বলবে? আহ, এত ভাবছি কেন? যা হবে দেখা যাবে। বি কনফিডেন্ট, সাবিহা। নিজের মনে কথাগুলো আওড়ানোর পর কলিং বেল চাপল সাবিহা। কিছুক্ষণের মাঝেই এক মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। তার সাথে অ্যারেনের চেহারার অনেক মিল পেল সাবিহা। তুমি কে? আসলে আমি ঠিক চিনতে পারলাম না তোমায়। সাবিহা মিষ্টি হেসে বলল। আমি নাইরা, মানে আভিশা আপুর বোন। আভিশার নামটা শুনে তিনি মিষ্টি হেসে বললেন। তুমি আভিশার বোন? আরে ভেতরে এসো। তা আভিশা কি এসেছে? মেয়েটা বড্ড ভালো। না আপু তো আসেনি। আমি শুনলাম আপনি নাকি একাই থাকেন সারাদিন। তাই চলে এলাম আন্টি। খুব ভালো করেছ মা। আমি তো সারাদিন একাই থাকি। অ্যারেনটা সেই সকালে বের হয়ে যায়, আবার আসে এই রাতে। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল সাবিহা। পরিপাটি সাজানো ঘর, পর্দা থেকে শুরু করে সোফার কুশন পর্যন্ত এক অনিন্দ্য রুচির ছোঁয়া। এসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মিস মাইমুনা বেশ শৌখিন মানুষ। টুকটাক কথা বলে মিস মাইমুনা ব্যস্ত হয়ে পড়লেন সাবিহার আপ্যায়নে। সকাল প্রায় 11টা। সাবিহা আজ ভার্সিটির ক্লাস বাদ দিয়েই এসেছে। ড্রয়িং রুমের দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। কিছু অ্যারেনের, কিছু মিস মাইমুনার সাথে, আর একপাশে একটি দম্পতির হাস্যোজ্জ্বল ছবি। সাবিহা সেটা দেখছিল, এমন সময় মিস মাইমুনা পেছনে থেকে বললেন, এরা অ্যারেনের বাবা মা। সাবিহা পেছনে ঘুরে মিস মাইমুনার পানে তাকিয়ে শুধালো, ওনাদের এক্সিডেন্ট কিভাবে হয়েছিল আন্টি? মিস মাইমুনা নির্লিপ্ততা দৃষ্টিতে সাবিহার দিকে তাকিয়ে এক বুক কষ্ট নিয়ে বললেন, আমি আর মিরহাজ যমজ ছিলাম। পড়াশোনায় অনেক ভালো হওয়ায় এইচএসসি পর বাবা আমাদের লন্ডনে পড়তে পাঠালেন। যদিও এটা মিরহাজের অনেক বড় স্বপ্ন ছিল। সেখানে আমাদের এক খালার বাসায় থেকে পড়াশোনা শুরু করি। দিনগুলো স্বপ্নের মতোই যাচ্ছিল। এর মাঝেই মিরহাজ একদিন বলল সে নাকি প্রেমে পড়েছে আমাদেরই ক্লাসমেট অ্যামেলিয়ার উপর। আমাদের বাবা ছিলেন প্রচণ্ড রাগী। পড়াশোনার জন্য ভিনদেশে পাঠালেও ভিনদেশী মেয়েকে পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নেবেন না। তার উপর সে যদি হয় খ্রিস্টান। ওদিকে আবার অ্যামেলিয়ার পরিবারও এসবে ঘোর বিরোধিতা করল। আমিও বাধা দিলাম। কিন্তু ভালোবাসা কি এসব বাধা মানে? বাবার আর অ্যামেলিয়ার পরিবারের অমতেই বিয়ে করল তারা। এতটুকু বলেই থামলেন মিস মাইমুনা। চোখ দুটো তার ছলছল করছে। এদিকে অধিক আগ্রহ নিয়ে পরের কাহিনী শোনার জন্য সাবিহা বলল, তারপর কি হয়েছিল আন্টি? মিস মাইমুনা এক বুক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর আর কি, বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এলেন দেশে। মিরহাজের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করলেন। আমার কথা না শোনায় আমিও এক প্রকার রাগ করে আর যোগাযোগের চেষ্টা করিনি। 7 বছর পর পড়াশোনার পাট চুকিয়ে সবে চাকরি নিয়েছি। আর অপরদিকে বাবা আমার বিয়ের তোড়জোড় শুরু করলেন।
সবই ঠিক চলছিল, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে লন্ডন থেকে ফোন এলো। জানতে পারলাম মিরহাজ আর অ্যামেলিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। বেঁচে আছে শুধু তাদের একমাত্র ছেলে। কিন্তু কেউই শিশুটির দায় নিতে চাচ্ছে না। আমি আর থাকতে পারিনি, ছুটে গেলাম লন্ডনে। কিন্তু যাওয়ার আগে বাবা বলে দিলে বাড়ি থেকে বের হলে আর ঢুকতে দেয়া হবে না। পরোয়া করলাম না। আপন করে নিলাম ছোট্ট অ্যারেনকে। শিক্ষাগত যোগ্যতা থাকায় চাকরি পেতে খুব একটা বেগ পেতে হলো না। কিন্তু তবুও বুকের মাঝে একটা আফসোস থেকেই গেল। শেষ সময় আমি আমার ভাইটার সাথে একবার কথা বলতে পারলাম না। মিস মাইমুনার মুখে অ্যারেনের বাবা মার কাহিনী শুনে কান্না করে দিয়েছে সাবিহা। মিস মাইমুনার চোখ দিয়েও গড়িয়ে পড়ছে পানি। দেখো, এসবের মাঝে বলেই গিয়েছি চুলোয় চা তুলে দিয়েছি। তুমি আশপাশটা ঘুরে দেখো, আমি আসছি। মিস মাইমুনা চলে যেতেই সাবিহা নিজের চোখের পানি মুছে নিল। তার ভীষণ খারাপ লাগছে অ্যারেনের জন্য। একটু সামনে হাঁটতেই চোখ পড়ল একটা রুমের দিকে। দরজাটা খোলা থাকায় সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দেয়ালে টাঙানো একটা ছবি। কৌতূহলবশত সাবিহা এগিয়ে গেল রুমটার দিকে। রুমটায় ঢুকে সে ভীষণ অবাক হল। কারণ সেখানে পুরো একটা দেয়াল জুড়ে বিশাল একটা সুন্দরী সোনালী চুলের মেয়ের ছবি টাঙানো। হাস্যোজ্জ্বল মেয়েটার ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল সাবিহা। ছবিটা নিচে সুন্দর করে খোদাই করে লেখা মাই লাভ। ঘর জুড়ে আরও অনেক ছবি আছে, তবে সেগুলো ছোট। এমন সময় পেছনে থেকে মিস মাইমুনা বলে উঠলেন, হায় হায়, এই রুম কখন খুললাম? অ্যারেন দেখতে পারলে আর রক্ষে নেই। মিস মাইমুনার কথায় সাবিহা প্রশ্ন করল, কেন? আর এই মেয়েটাকে? আনাস্তাসিয়া। অ্যারেন ভালোবাসা। কিন্তু অভাগা ছেলেটার ভাগ্যে যে কোন সুখই সয় না। শেষের কথাগুলো শুনতে পেল না সাবিহা, সে শুধু প্রথমের কথাটাই শুনল। আর বুঝতে পারল অ্যারেনের তাকে এড়িয়ে যাওয়ার কারণ। অবাধ্য চোখের পানিগুলো গড়িয়ে পড়তে চাইল। কিন্তু সে সন্তর্পণে লুকিয়ে ফেলেল তা। অনেক কষ্টে বলল, আ আন্টি, আমায় না এখন যেতে হবে। একটা গুরুত্বপূর্ণ ক্লাসের কথা বলেই গিয়েছিলাম, অ্যাটেন্ড করতে হবে। আমি বরং যাই। পরে একদিন না হয় আসব। মিস মাইমুনা অবাক হয়ে বললেন, আরে কেবলই তো এলে, আর একটু থেকে যাও। কিন্তু তার কথা আর শোনা হলো না সাবিহার। সে তো এক ছুটে অলরেডি বেরিয়ে গেছে অ্যাপার্টমেন্ট থেকে। তা দেখে মিস মাইমুনা আর কিছু বললেন না, ভাবলেন ক্লাসটা হয়তো সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। এদিকে সিঁড়ির কয়েক ধাপ নামতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল সাবিহার। চোখের পানি আর ধরে রাখতে পারল না সে। ধপ করে বসে পড়ল সিঁড়িতে। কিশোরী বয়সের প্রথম প্রেম। যে প্রেম বসন্তের মতো ধীরে ধীরে তার গায়ে লেগেছিল। হঠাৎ তা এক দমকা হাওয়ায় ভেঙে যাওয়ার তীব্র ব্যথায় হু হু করে কেঁদে উঠল সে। তার ভিনদেশী পুরুষ, যার চোখে সে এক টুকরো পৃথিবী খুঁজেছিল ভালোবাসা। সেই পুরুষের হৃদয় অন্য নারীর বাস যে তার মন কিছুতেই মানতে পারছে না। শুনলাম আপনি নাকি রকিকে মারার বদলে উল্টো মার খেয়ে ফিরেছেন। চেনা নারীকণ্ঠে হঠাৎ চমকে মাথা ঘুরিয়ে তাকালো লাবিব। সে ক্যাফের এক কোণে বসে আছে, টেবিলের উপর রাখা কফির কাপে ধোয়া উঠছে ধীরে ধীরে। বাইরে সূর্যের আলো কাচের জানালা পেরিয়ে এসে তার মুখে পড়েছে। বন্ধুরা এখনো আসেনি, তাই অলস সময়টায় মোবাইল স্ক্রুল করছিল সে। কিন্তু এই মেয়ে এখানে? আমাকে কোন এঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমি মার খেয়েছি। কিন্তু তোমার ওই রকি কিন্তু এখনো হসপিটালের। তাও অবশ্য ঠিক। এই 1 মিনিট আমার রকি মানে কি? হ্যাঁ, তুমি যেভাবে বললে মনে হলো রকি তোমারই। লাবিবের কথায় যেন আগুন ধরল ইরার গায়ে। এই লোকটা সবসময়ই পায়ে পা লাগিয়ে ঝামেলা করে। কথার প্রতিটা বাক্যে এমন এক কটাক্ষ লুকিয়ে রাখে, যা সহজে সহ্য করা যায় না। তাই তো ইরা রেগে বলল, আপনার সাথে কথা বলাই বেকার। লাবিব কফির কাপটা টেবিলে রাখল ধীরে। তারপর বলল, ওহ তাই বুঝি। কিন্তু আপনি ভার্সিটি বাদ দিয়ে এই বেকার কথা কেন বলতে এসেছেন জানতে পারি? ওহ হ্যালো, আমি আপনার সাথে কথা বলতে এখানে আসিনি, ওকে। আমি তো ক্যাফেতে এসেছিলাম আপনাকে দেখে থ্যাংক ইউ বলতে এলাম। কিন্তু এখন দেখছি, আপনি তার যোগ্যই নন।
লাবিব মুচকি হেসে বলল, ধন্যবাদ। একটা শব্দ, কিন্তু এই এক শব্দেই যেন আরো আগুন জ্বলে উঠল ইরার মধ্যে। খিটমিট করে বলল, অসহ্য লোক। কথাটা ছুড়ে দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে গেল সে। দরজার উপরে ঝোলানো ঘণ্টাটা টুং করে বেজে উঠল। মেয়েটার যাওয়া পানে তাকিয়ে মুচকি হাসল লাবিব। তার ভেতরে এক অজানা আনন্দ খেলা করছিল। ইরাকে জ্বালাতে তার ভীষণ মজা লাগে। এই একগুঁয়ে খিটখিটে মেয়েটাই তার দিনগুলোতে রং লাগিয়ে দেয় যেন। কাপের শেষ চুমুকটা নিয়ে পেছনে হেলান দিল সে। হুট করে লাবিবের ইনার মাইন্ড বলে উঠল, ওহ নো লাবিব, তুই হাসছিস কেন? জানিস না হেসেছ তো ফেসেছ। নাকি ওই চুন্নি আবার তোর মহামূল্যবান জিনিসটা চুরি করে নিল? লাবিব থমকালো এক মুহূর্ত। তারপর আবার হেসে ফেলল। সত্যি হয়তো সে এবার ফেসেছে, খুব বাজে ভাবে ফেসেছে। রাতের আধারে শহর যেন অন্য এক রূপ ধারণ করে। ঝকমকে আলোয় আলোকিত হয় চারিপাশ। কিন্তু এই রাত কি আর সকলের জন্য ভালো হয়? কারো জন্য অভিশাপও বয়ে আনে। আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই। এখনো যত্ন করে যাই। যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে। গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার উঠে পারতাম তোমাকে। সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। রেডিওতে বাজতে থাকা গানটা বন্ধ করে দিল আভিশা। আজ তার মনটা ভালো নেই। তার উপর এই গানের কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছে। সে তো ওই রাতের আকাশেই হারিয়ে গেছে। যে ঘন কালো অন্ধকার রাতের কোন শেষ নেই। তার যে এখনো সেই আগের মতন চঞ্চল হতে ইচ্ছে করে। প্রিয় মানুষটার কণ্ঠে গান শুনতে ইচ্ছা করে। এক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সকলের সাথে আড্ডায় মেতে উঠতে ইচ্ছে করে। মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করে। কিন্তু আফসোস আগের দিনগুলো কখনোই হয়তো আর ফিরে আসবে না। সত্যিই যদি সবকিছু স্বপ্ন হতো, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে না হয় সে দৌড়ে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরত। হুট করে গাড়ির সামনে বেশ কয়েকটা গাড়ি এসে থেমে গেল। আভিশা জোরে ব্রেক কষল। ধ্যান ভঙ্গ হলো তার। গাড়িগুলো থেকে বেরিয়ে এল অনেকগুলো লোক। আজ সে একাই ফিরছে। অ্যারেনকে পাঠিয়েছে একটা গুরুত্বপূর্ণ কাজে, আর বডিগার্ড আনেনি। কিছুক্ষণ বিরক্তি নিয়ে হর্ন বাজানোর পরেও লোকগুলোকে না সরতে দেখে তার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। সমস্যা কি? রাস্তা থেকে সরে দাঁড়ান। কোনো জবাব এল না। এবার আভিশা ভালো করে খেয়াল করে দেখল, লোকগুলোর প্রত্যেকের হাতেই বন্দুক। ব্যাপারটা বুঝতে পেরে তার কপালে আরো গভীর ভাঁজ পড়ল। তার পরনে অফিসের ছুট ছিল। উপরের ব্লেজারটা খুলে সাদা শার্টের হাতা ফোল্ড করে গাড়ির ড্যাশবোর্ড থেকে তার লাইসেন্স করা পিস্তলটা বের করে নিজের পজিশন নেওয়ার আগেই এলোপাথারি গুলি এসে লাগলো তার গাড়িতে। গাড়ির জানালা দিয়ে কয়েকটা গুলি ছুড়ল সে। স্টিয়ারিং সামলে গাড়িটা সবেগে এগিয়ে নিয়ে গেল সামনে। কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগেই একটা গুলি তার গাড়ির টায়ারে এসে লাগল। অ্যাক্সিডেন্ট এড়াতে ব্রেক করল আভিশা, যার দরুন গাড়িটা উল্টে গেল। কালবিলম্ব না করে অনেক কষ্টে গাড়ির অন্য দরজা দিয়ে বেরিয়ে গাড়ির পেছনে লুকাল। পেছনে তখনও গুলির বর্ষণ চলছে। আভিশাও বসে নেই, সেও গুলি ছুড়ছে। কিন্তু কিছুক্ষণের মাঝেই তার বন্দুকের গুলি শেষ হয়ে গেল। হবারই কথা, একটা পিস্তলে কতই বা গুলি থাকবে? আভিশাকে গুলি চালানো বন্ধ করতে দেখে একজন লোক বন্দুক হাতে ধীরে ধীরে এগিয়ে গেল গাড়ির দিকে। উল্টে যাওয়া গাড়ির পেছনে সাইডে আসতেই আভিশা একটা প্রচণ্ড ঘুষি বসাল লোকটার নাকে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে AK-47 ছিনিয়ে নিয়ে পা দিয়ে লাথি মেরে তাকে ফেলে দিল আভিশা। লোকটা মাটিতে আছড়ে পড়ল, তার নাক থেকে রক্ত গড়িয়ে পড়ল, চিৎকার করে উঠল যন্ত্রণায়। পরমুহূর্তেই উঠে দাঁড়িয়ে আভিশার সাথে তুমুল মারামারি শুরু করল। অন্য লোকগুলো নিজের সাথীর বিপদ বুঝতে পেরে গুলি ছুটতে ছুটতে এগিয়ে এলো। এমন সময় ঝড়ের বেগে একটা গুলি এসে লাগলো আভিশার সাথে লড়তে থাকা লোকটার মাথায়। মুহূর্তেই মাথার খুলি ফেটে গেল, মস্তিষ্কের টুকরো আর রক্তের ছিটে চারদিকে ছড়িয়ে পড়ল, লোকটার শরীরটা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল।
আভিশা অবাক হয়ে পেছনে তাকাতেই দেখতে পেল একটা ব্ল্যাক মার্সিডিজ ঝড়ের গতিতে এগিয়ে আসছে তার দিকে। তার পেছনে কয়েকটা এসইউভি গাড়িবহর কিছুটা সামনে আসতেই স্পষ্ট হলো আরিজের হিংস্র মুখশ্রী। আরিজ এলোপাথারি গুলি ছুড়ে চলেছে, আর প্রত্যেকটা নিশানায় নিখুঁতভাবে লাগছে সামনের লোকগুলোর গায়ে। আভিশার সামনে আরেকজন এগিয়ে এলে একটা বুলেট এসে তার বুকে বিঁধে হৃদয় ছিঁড়ে বেরিয়ে গেল, রক্তের ফোয়ারা ছুটল আকাশে। লোকটা হাঁটু গেড়ে বসে পড়ল আভিশার সামনে, তারপর মুখ থুবড়ে মাটিতে। এর মাঝে হেলিকপ্টারের শব্দ হতেই আভিশা আকাশে তাকিয়ে দেখল হায়ানকে। হাতে তার মেশিন গান, যা দিয়ে সে অনবরত গুলির বৃষ্টি বর্ষাচ্ছে। বুলেটগুলো শত্রুদের শরীরে বিঁধে মাংস ছিঁড়ে, হাড় ভেঙে, পেট ফুটো করে বেরিয়ে যাচ্ছে। একজনের পেট থেকে অন্ত্র বেরিয়ে এলো গুলির দাপটে। সে চিৎকার করে ছটফটাতে লাগল। কিন্তু হায়ানের পরের রাউন্ড তার মাথা উড়িয়ে দিল। খুলির টুকরো ছড়িয়ে পড়ল চারদিকে। আরিজ আর হায়ানের সাথে থাকা লোকগুলোও গুলি ছুড়ছে। আভিশা এসব দেখে বিস্মিত হলেও নিজে আর থেমে থাকল না। হাতের বন্দুকটা তুলে নিয়ে রুখে দাঁড়ালো প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু সে কাউকেই জানে মারল না, শুধু আহত করল। অপরদিকে আরিজের চোখে কোনো দয়ামা দেখা গেল না। সে যেন একটা রক্তপিপাসু পশু। একজন শত্রুকে আভিশার কাছে এগিয়ে আসতে দেখে সে গুলি ছুড়ল তার মুখে। বুলেট দাঁত ভেঙে, জিহ্বা ছিঁড়ে, চোয়াল উড়িয়ে দিল। লোকটা রক্তাক্ত মুখ নিয়ে চিৎকার করতে করতে মাটিতে পড়ল। তারপর আরিজ তার মাথায় আরেকটা গুলি করে শান্ত করল। আভিশা অবাক নেত্রে তার দিকে তাকিয়ে থাকল। সে তার প্রেমে পাগল আরিজকে দেখেছে, তাকে দূরে ঠেলে দেওয়া আরিজকেও দেখেছে, কিন্তু এই নৃশংস আরিজ যে রক্তের নদীতে সাঁতার কাটছে, লাশের স্তূপে দাঁড়িয়ে হাসছে, তাকে সে কখনোই দেখেনি। এই রক্তের খেলা শেষ হতে বেশি সময় লাগল না। কিছুক্ষণের মাঝেই চারপাশে রক্ত আর লাশের মিছিল লেগে গেল। মানুষের শরীরগুলো হাড় বেরিয়ে থাকা ছিন্নভিন্ন দেহ আর রক্তে ভর্তি হয়ে গেছে পুরো রাস্তা। বাতাসে পোড়া গানপাউডারের গন্ধের সাথে মিশে গেছে রক্তের লৌহ গন্ধ। আরিজ হাতের বন্দুক ফেলে দিয়ে আভিশার কাছে এসে তাকে ঝাপটে ধরল। তার দ্রুত চলা হৃদস্পন্দন আভিশাও শুনতে পেল। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে হাত পা নাড়িয়ে চাড়িয়ে দেখে অস্থির হয়ে বলল, ঠিক আছিস, চাঁদ? দেখি কোথায় লেগেছে। বেশি ব্যথা পেয়েছিস জান? সরি, আমার আসতে দেরি হয়ে গেল। আভিশা আরিজের রক্তমাখা দেহের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ঠিক আছি, মিস্টার শিকদার। ছাড়ুন আমায়। আগে বলুন, এসব কি? আরিজ আভিশার কথা না শুনে নিজের মতো বলে গেল, একা একা বেরিয়েছিস কোন সাহসে? গার্ড সাথে নিসনি কেন? আমি দুর্বল নই, নিজের সেফটি নিজেই দিতে পারি। আপনি বলুন এসব কি? আরিজ কোন উত্তর দিল না। সে শুধু আভিশাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল, যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর এই মুহূর্তে কিছু নেই। আভিশা বুঝল আরিজ তাকে কিছুই বলবে না। এর মাঝে ফাঁকা রাস্তায় হেলিকপ্টার ল্যান্ড করলে সেখান থেকে হায়ান নেমে পড়ল। তাকে দেখে আভিশা আরিজের হাত ছাড়িয়ে এগিয়ে গিয়ে বলল, এসব কি, হায়ান ভাইয়া? কোন সব? ওহ, এগুলো তোর উপর অ্যাটাক করেছিল। কিন্তু কেন আর কারা, তা খুব শীঘ্রই খুঁজে বের করব। চিন্তা করিস না, আমি সেটার কথা বলিনি। তোমরা এত হাই কোয়ালিটি গান পেলে কোথায়? আর এই লোকগুলোকে দেখে তো সাধারণ বডিগার্ড মনে হচ্ছে না। তুমি বা মেশিন গান চালানো শিখেছ কোথা থেকে? আভিশার করা প্রশ্নে ঘাবড়ে গেল হায়ান, তবে চতুরতার সঙ্গে উত্তর দিল, আরে, এগুলো তো পুলিশের স্পেশাল ফোর্সের কাছ থেকে নিয়ে এসেছি। লোকগুলোও ওদের। আর গান চালানো তুই যেখান থেকে শিখেছিস, আমিও সেখান থেকে শিখেছি। বোকা পেয়েছ আমায়? এই গান মিলিটারি ছাড়া কারো কাছেই থাকার কথা না। আর কোনো বৈধ ট্রেনিং সেন্টারেই এই গান চালানো শেখায় না। এবার হায়ান অসহায়ের মতো তাকালো আরিজের দিকে। আরিজ আভিশাকে আর কিছু বলতে না দিয়ে এগিয়ে এসে তাকে তুলে নিল নিজের বলিষ্ঠ কাঁধে। ঘটনা বুঝতে পেরে চেঁচিয়ে উঠল আভিশা, কি করছেন টাকি? নামান আমায়, এক্ষুনি নামান। আমার কথা শেষ হয়নি এখনো। আর আপনি আমায় কাঁধে তুলেছেন কোন সাহসে?
কিন্তু আরিজ তার কথার কোনো উত্তর না দিয়ে নিজের গাড়ির দরজা খুলে ঠেলে ভেতরে বসিয়ে দিয়ে ডোর লক করে হায়ানকে উদ্দেশ করে বলল, এই দিকটা সামলে নিস। হায়ান হাফ ছেড়ে বাঁচল। আর একটু হলে ও নিশ্চয়ই বেফাঁস কিছু বলে ফেলত। রুশান তার পেছনে এসে দাঁড়িয়ে বলল, কি মিথ্যে কথা বললেন স্যার? এটা যে মিথ্যে সেটা তো একটা বাচ্চাও ধরে ফেলবে এক মুহূর্তেই। হায়ান টেরা চোখে তার দিকে তাকিয়ে বলল, ওইসব বলাই যায়। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে। বন্দুকের গুলির চেয়েও স্পিডে প্রশ্ন করছিল। কি বা উত্তর দিতাম আর একটু হলে মুখ দিয়ে সত্যই বেরিয়ে যেত। আমার তো মনে হয় এবার আমরা ম্যামের কাছে ধরা পড়েই যাব। রুশানের কথায় হায়ান এক দীর্ঘশ্বাস ফেলে বলল, ওসব পরে ভাবা যাবে। এখন এই দিকটা সামলাও। কমিশনারকে ফোন লাগাও। পুলিশ আর মিডিয়া যেন এদিকে না আসে। কথা হয়ে গেছে। আর এমনিতেই এই রাস্তাটা শুনশান, কেউ আসবে না। বাকিটা কমিশনার সাহেব সামলে নেবে। এদিকে গাড়িতে আভিশা একাধারে প্রশ্ন করেই যাচ্ছে। কিন্তু আরিজ তার একটারও উত্তর দিচ্ছে না। নিজ মনে ড্রাইভ করে যাচ্ছে। যা দেখে আভিশার আগে গাড়ির ব্রেক চেপে ধরল। এইবার মুখ খুলল আরিজ। এমন করছিস কেন চাঁদ? শান্ত হয়ে থাক। শান্ত? এত কিছুর পরেও শান্ত থাকা যায়? আচ্ছা ঠিক আছে, শান্ত হব, তার আগে আপনি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আরিজ এবার আভিশার দিকে একটু ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি প্রশ্ন? আভিশা আরিজের চোখে চোখ রেখে বলল, আপনি আসলে কে? চলো নে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।